প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে 14টি প্রকল্প অনুমোদন। জ্বালানি তেলের ভোগান্তি কিছুটা কমেছে, বিদ্যুতের সুসংবাদ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড হবে মঙ্গলবার। হামের প্রকোপ চলছেই, দেশের বিভিন্ন জায়গায় আরও 8 শিশুর মৃত্যু, আক্রান্ত 1421, একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। গাইবান্ধায় 4 জন সহ 4 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কাল থেকে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট 17টি প্রকল্পের মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 7টি সংশোধিত এবং 4টি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। তিনি জানান কয়েকটি প্রকল্প শর্ত সাপেক্ষে কিছু তদন্তের পর অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগে এসছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকারের ভিন্ন প্রস্তাব আছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলাসী খালের পুনর্খনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভবনের নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারে সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল ঈদগাহ ময়দান ও এর আশেপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পর থেকে ভোগান্তি কিছুটা কমেছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা, এখন 30 মিনিট থেকে 90 মিনিটেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকেরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের ভার বইতে হচ্ছে বাংলাদেশকেও। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। তবে সরকারের নানা উদ্যোগের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। রবিবার রাজধানীর একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা গেল জ্বালানি সংগ্রহে অপেক্ষার সময় কমেছে। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে গ্রাহকরা জ্বালানি পাচ্ছেন 30 থেকে 45 মিনিটের অপেক্ষায়। অন্যদিকে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 60 থেকে 90 মিনিট। আজকে 35 মিনিট লাইন পাই, আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াইয়া তারপর তেল পাইছি। ভালো এখন ভালো কন্টিনিউ লোকজন তেল পাচ্ছে, কোনো সমস্যা নাই।
যার যা যেটুকু নেওয়ার কথা সেইটুকুই পাচ্ছে। আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই এখন। আজকে ভাই 30 মিনিটের মতো ছিলাম, একটু স্বস্তি পাইছি ভাই আর কি। এতদিন লাগছে 4 ঘন্টা 5 ঘন্টা, ট্রাস্টে অনেক লম্বা সিরিয়াল ছিল। আজকে মোটামুটি এখানে সুবিধা হয়েছে আর কি। এখন তেলের অবস্থা, তেল বাড়ানি ভর থেকে মোটামুটি ভালোই তেল পাইতেছি আমরা। আগে যে কোনো পাম্পে অনেক লম্বা লম্বা সিরিয়াল আছেন, বরং সিরিয়াল অনেক কাছে কাছে পাওয়া যাইতেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বাইকারদের জন্য ফুয়েল পাসের ব্যবস্থা করায় এবং ডিপো থেকে পাম্প প্রতি তেলের সরবরাহ বাড়িয়ে দেয় গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমে আসছে। তেলের লাইন কমার কারণ হলো গত বুধবার থেকে আমাদেরকে আগের চেয়ে সাপ্লাই বেশি দিচ্ছে। যেমন এই যখন সংকটটা শুরু হলো আমাদেরকে প্রতিদিন 9,000 লিটার তেল দিত, গত বুধবার থেকে এটা 13,500, বৃহস্পতিবার 18,000, শনিবার দিন আবার 18,000, আজকে আবার 13,500। এই সাপ্লাই বাড়ার কারণে আপনার তেলের লাইনটা আগের থেকে অনেকটা কমে গেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রোববার সচিবালয়ে কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, 2027 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর 2027 সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরই সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা করছেন ফকির মাহবুব আনাম। in between second week to third week of August এর মধ্যে আমরা ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো। আবার ফুল সিং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1 আল্লাহ চাহে তো এন্ড অফ দিস ইয়ার অর ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027। সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে 5ই মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসছে একটি জাহাজ। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানান, 21 এপ্রিল বাংলাদেশ সময় ভোর 6টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এমটি নিনেমিয়া নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইয়ানবু বন্দরের অবস্থান লোহিত সাগরে হওয়ায় জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হবে না। তিনি আরও জানান, সৌদি আরব থেকে এই চালান পৌঁছলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পুনরায় কার্যক্রম শুরু করবে। এর আগে মার্চে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরেকটি জাহাজের আসার কথা থাকলেও সেটি এখনও পৌঁছায়নি। নর্ডিক্স পোলাক্স নামের সেই জাহাজটিতে 1 লাখ টন অপরিশোধিত তেল রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এই আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলেও মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির শুল্ক মুক্ত ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি যে দল আছে এবং বিভিন্ন দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ, প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে পারে এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের যে
মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ 17 যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা 1421 জন, যা এই পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। হাম উপসর্গ নিয়ে সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 12 জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট 17 শিশুর মৃত্যু হলো। নতুন করে ভর্তি হয়েছে 28 জন। রাজশাহী মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও 10 শিশু ভর্তি হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর, নতুন করে ভর্তি হয়েছে কয়েকজন। এছাড়া চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 28 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বজ্রপাতে গাইবান্ধায় 4 জন সহ 4 জেলায় 7 জন মারা গেছে। এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো রাজধানীতে। বৃষ্টির ছোঁয়ায় সিক্ত ঢাকাবাসী। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হয় ঢাকায়। গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে। এ সময় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। একই সাথে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাসের কথাও বলেন তিনি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। পরবর্তী 2 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করেছি। পাশাপাশি রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এই 4টা বিভাগের জন্য আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 2 দিনের জন্য কালবৈশাখী 60 থেকে 80 কিলোমিটার বা তারও অধিক বেগে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস জারি করেছি। জ্বালানি তেল সংকটময় সময়েও উত্তরাঞ্চলের কৃষকের মুখে স্বস্তির হাসি। জলবায়ুর নেতিবাচক প্রভাব থাকলেও বৃষ্টি হয়েছে আশাতীত। তাপমাত্রাও রয়েছে সহনীয় পর্যায়ে। বিস্তীর্ণ বড় জমি সেজেছে গাঢ় সবুজ রঙে। শুধু সেচে সাশ্রয় হয়েছে প্রায় 573 কোটি টাকা। সব ঠিক থাকলে রংপুর কৃষি অঞ্চলে 10,400 কোটি টাকার চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর থেকে শাহনওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। দৃষ্টিসীমা ছাড়িয়ে যতদূর চোখ যায় শুধু সবুজ কার্পেটের হাতছানি। বাতাসে দোল খাওয়া বোরোর জমি জুড়িয়ে দেয় মন। জ্বালানি তেলের চরম সংকটের সময়েও প্রকৃতির সহায়তা কৃষকদের মুখে এনেছে স্বস্তি। অনুকূল তাপমাত্রা ও ভারী বৃষ্টিপাতে বোরো চারা হয়েছে পুষ্ট, খরচও হয়েছে কম। সেচের ব্যবস্থাটা পানি কম লাগতেছে। আবার মনে করেন যে বিঘে প্রতি 1500 টাকা হলে হয়, এখন গতবার 2500 টাকা লাগতো। এই কেন কম লাগলো কেন? এবার একটু বৃষ্টি ভালো, গতবারের থেকে এবার একটু ভালো আছে। গতবার কিসে না বাড়তেছে? খরচ কমতেছে অনেক, পানির সমস্যা নাই, কোনোটার সমস্যা নাই। গতবার 10টা সেচ লাগছে, এবার 6টা লাগবে। আবহাওয়া অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকলেও এবছর বৃষ্টি হয়েছে সহনীয় মাত্রায়। গেল বছরের মার্চে 1 ফোঁটা না হলেও এবছর হয়েছে 250 মিলিমিটার বৃষ্টি। আর এতেই কৃষকের সেচ সাশ্রয় হয়েছে প্রায় 573 কোটি টাকা। স্বাভাবিক যে বৃষ্টিপাতটা তার থেকে এবছর বেশি বৃষ্টিপাত হয়েছে। যেহেতু এটা পোস্ট মনসুন মাস, সে সময় আপনার স্বাভাবিক বৃষ্টিপাত থাকে, যে কারণে এই সময়টাতে আকাশে মেঘ, রোদ, বৃষ্টি 3টা থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। সবকিছু ঠিক থাকলে উত্তরের বোরো এবার অতীতের উৎপাদন রেকর্ড ভাঙবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে দাবি কৃষি বিভাগের। মাঝে মধ্যে আমরা বৃষ্টি পাচ্ছি এবং আমাদের এখন পর্যন্ত কৃষকের, আমি যদি মনে করি যে হয়তো বা ইতোমধ্যেই তার 4-5টি সেচ কম লেগেছে, অর্থাৎ সেচ খরচ তার বেঁচে গিয়েছে। আর যে মুহূর্তে ডিজেল নিয়ে অনেক ধরনের কথা চলছে, সেই মুহূর্তে এ ধরনের বৃষ্টিপাতকে আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবশ্যই আশীর্বাদ মনে করি। কৃষি অঞ্চলের 5 জেলায় যে 5,10,000 হেক্টরে বোরো চাষ হয়েছে, তার উৎপাদন ধরা হয়েছে 23,09,000 টন চাল।
টাকার অঙ্কে গড় মূল্য প্রায় 10,400 কোটি টাকা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রোববার সকাল 10টার দিকে শাহবাগে মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের অভিযোগ, সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় 2.5 মাস ধরে নিয়োগ আটকে রাখা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলেও অভিযোগ তাদের। দ্রুত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে কলেজ ছাত্র আশফাক কবির সাজিদের মর্মান্তিক হত্যার ঘটনায় পলাতক দ্বিতীয় আসামি অনিক দাসকে গ্রেফতার করেছে র্যাব 7। র্যাব জানিয়েছে, গোপন খবরে শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারার সরকার হাট এলাকা থেকে পলাতক এই আসামিকে গ্রেফতার করা হয়। গত 12 এপ্রিল রাতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় বাকুলিয়া এক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায়। সেখান থেকে আইমন, অনিক, রানা, মাইকেন্স, ইলিয়াস, এনায়েতুল্লাহ ও মিসকাতুল কায়েস সহ একদল তরুণ তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেয়। তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণাধীন ভবনের 8 তলায় আশ্রয় নিলেও লিফটের ফাঁকা জায়গায় তাকে ফেলে দিয়ে হত্যা করে তারা। এদিকে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পূর্ব রাউজান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো মোহাম্মদ শফি ও মোহাম্মদ সুমন। পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার কাউসার জামান বাবলুকে গুলি করে হত্যা করা হয়। অন্য আসামিদের গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে রাজশাহী সহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। আকস্মিক এই বাস চলাচল বন্ধে অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে। বাস শ্রমিকদের দাবি, সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কোনো যাত্রী উঠাতে পারবে না সিএনজি চালকেরা। কিন্তু দুপুর 12টার দিকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সিএনজিতে যাত্রী তোলা নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা নওগাঁ ও রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও অসচ্ছল অসহায় মানুষের মাঝে সহায়তা দেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব মানুষের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, হুইল চেয়ার, বাইসাইকেল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মুমিনুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাঙামাটির সদর উপজেলার মানিকছড়ি ছড়া ব্রিজ হতে বড়পাড়া নালা পর্যন্ত
এবং কুতুবছড়ি বাজার হতে মনতলা পর্যন্ত মারুম বগাছড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। রূপগঞ্জে ড্যামরা কামশের সড়কের কেওডালা কায়েতপাড়া নদীরঘাট সড়কে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় ও রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান সহ অনেকে এ সময় তার সাথে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এতে গ্রাম পুলিশদের উপযুক্ত কর্মদক্ষতা বাড়ানোর কথা বলেন প্রধান অতিথি স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন। ঝালকাঠিতে অবশেষে বিক্রি শুরু হয়েছে দীর্ঘ 2 বছর বন্ধ থাকা যমুনা অয়েল ভাসমান বার্জ ডিপোর ডিজেল। এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার অপারেশনস মোহাম্মদ জসিমউদ্দিন। বর্তমানে এখানে 3.5 লাখ লিটার ডিজেল সংরক্ষিত আছে। এখন থেকে এখানে নিয়মিত ডিজেল পাওয়া যাবে। এর ফলে কৃষকদের জ্বালানি সংকট অনেকটা লাঘব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাঁচা চামড়ার গুণগত মান রক্ষা, লেস কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিশ্চিতের লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌর কমিউনিটি সেন্টার এই কর্মশালার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শামসুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের LSBPC এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডমিন মিজানুর রহমান, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বকর সিদ্দিক শামীম সহ অনেকে। নড়াইলে শাহবাদ মাজিদিয়া মহিলা মাদ্রাসার সুপার আবুল হাসমতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও মার্কেট বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগ এনে এবং তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে দুর্গাপুর সচেতন যুব সমাজ। মাদ্রাসার সামনের সড়কে এই কর্মসূচি হয়। কেরানীগঞ্জে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কদমতলী এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে 14টি প্রকল্প অনুমোদন। জ্বালানি তেলের ভোগান্তি কিছুটা কমেছে, বিদ্যুতের সুসংবাদ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড হবে মঙ্গলবার। হামের প্রকোপ চলছেই, দেশের বিভিন্ন জায়গায় আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত 1421, একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। গাইবান্ধায় 4 জন সহ 4 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। কাল থেকে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।